ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ৭ বছর পর বহুল প্রতীক্ষিত রায় দিয়েছে হাইকোর্ট। বরখাস্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রেখে ৪ জনকে যাবজ্জীবন এবং ১০ জনকে খালাস দিয়েছেন আদালত। আর একই সঙ্গে বিচারিক আদালতে ১৬ জনকে একযোগে মৃত্যুদণ্ড দেয়া সেই বিচারকের ফৌজদারি মামলার বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। ২০১৯ সালের ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাদে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয় আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে। অভিযোগ, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে তার শরীরে আগুন দেওয়া হয়। ৪ দিন পর ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এই হত্যাকাণ্ডে ক্ষোভে ফেটে পড়ে পুরো দেশ। দ্রুত তদন্ত শেষে ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেন। পরে আইন অনুযায়ী ডেথ রেফারেন্স, জেলাপিল ও আপিল শুনানির জন্য মামলাটি হাইকোর্টে আসে। দীর্ঘ শুনানি শেষে সোমবার বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী এবং একেএম রাশিদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ৪ আসামির সাজা কমিয়ে করা হয় যাবজ্জীবন, আর ১০ জনকে খালাস দেওয়া হয়। নুসরাতের মৃত্যুকালীন জবানবন্দিকে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন আদালত। দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। তারা হলেন তৎকালীন মাদ্রাসার সুপার অধ্যক্ষ এস.এম. সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছে। ১০ জনকে আদালত বেকসুর খালাস দিয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ আপিল হাইকোর্টের দৃষ্টিতে পাওয়া যায়নি। রায়ে আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণও এসেছে। ১৬ জনকে একযোগে মৃত্যুদণ্ড দেয়াকে বাড়াবাড়ি উল্লেখ করে সেই রায় দেওয়া ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দেয় উচ্চ আদালত। এবং মামুনুর রশিদ সম্পর্কে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, এই ধরনের সেন্টেন্সিংটাকে বলেছেন মাইন্ডলেস সেন্টেন্সিং। অর্থাৎ আদালত যিনি বিচার করবেন, তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন। এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য আইন, বিচার এবং সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা পর্যন্ত প্রদান করেছেন। অন্যদিকে আসামিপক্ষের দাবি, সিসিটিভির গুরুত্বপূর্ণ ফুটেজ গায়েব হয়ে যাওয়ায় ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি। তাই তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। আমার আসামি ছিল ৩ জন। ওই প্রেমিসেসে একটা সিসিটিভি ক্যামেরা ছিল। এই সিসিটিভি ক্যামেরার ছবি আজও সেখানে আছে। ৬ বছর আগেও সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু প্রসিকিউশন পক্ষ কিংবা ইনভেস্টিগেটিং অফিসার ওই সিসিটিভি ক্যামেরাটাও সিজ করে নাই, সিসিটিভি ক্যামেরাটাকে আদালতের সামনে উপস্থাপন করে নাই। আমার আসামিদের মধ্যে ৩ জন একুইটাল রয়েছেন আর একজনের ডেথ বহাল আছে, মানে আপনার শাহাদাত হোসেন শামীম। নুসরাত হত্যা মামলার ১৬ আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। হাইকোর্টের নির্দেশে যাবজ্জীবন পাওয়া ৪ আসামিকে কন্ডেম সেল থেকে দ্রুত সাধারণ কারাগারে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। এদিকে আলোচিত এই হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আসামিদের আপিলের রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহতের পরিবার। দীর্ঘ প্রতীক্ষার পর উচ্চ আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন তারা। জহিরুল হক মিলুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে উচ্চ আদালতের রায় ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন নুসরাতের মা। তিনি বলেন, উচ্চ আদালতে ন্যায় বিচার পেয়েছেন। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মেয়েকে নিয়ে অপপ্রচার চালানো হলেও এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে নুসরাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। আমার ছেলের বিরুদ্ধে, আমাদের ফ্যামিলির বিরুদ্ধে যেভাবে মান সম্মান তেনা করিয়ে লাগছে, আমরা ধৈর্য ধরিয়ে রয়েছি বাবা। স্থানীয়রা বলছেন, এই রায়ের মাধ্যমে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং বিচারহীনতার অবসান ঘটবে।
এলাকাবাসী প্রতি আজকের রায়ের প্রতি খুশি আছি, আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকের এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে আদালত এখানে একটি ন্যায় বিচার করেছে। রায়ে আমরা দেখতেছিলাম যে এখানে আমাদের গ্রামবাসীও খুশি, আলহামদুলিল্লাহ নুসরাতের মাও খুশি, আর এবং যারা আসামি ছিল বিগত সময়ে আসামি পক্ষরাও খুশি। এদিকে নুসরাতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেয়া হবে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। রায় হয়েছে এবং আমরা আছি, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সবসময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকবো। নুসরাত হত্যাকাণ্ডের প্রায় 7.5 বছর পর হাইকোর্টে এলো বহুল আলোচিত এই মামলার রায়। রায়ে 16 জন আসামির মধ্যে 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। 4 আসামিকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, আর খালাস পেয়েছেন 10 আসামি। শান্তা ইসলাম, 71। মক্কা প্রতিরক্ষা জোট বা নিরাপত্তা চুক্তির বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম কার্যদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি নিজের নাগরিকত্ব নিয়ে ওঠা বিতর্কও পুরোপুরি উড়িয়ে দেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সোমবার প্রথমবারের মতো নিজ মন্ত্রণালয়ে আসেন হুমায়ুন কবির। উপদেষ্টা পদে আগে থেকেই গুছিয়ে রাখা কাজগুলো আরেকবার বুঝে নেন নতুন চেয়ারে বসে। এরপর সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গত 6 মাসে পররাষ্ট্রনীতির কৌশলগত যে কাঠামো তৈরি হয়েছে তা এগিয়ে নেয়াই হবে তার মূল কাজ। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এবং মুসলিম বিশ্বের নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ অংশীদার বলেও উল্লেখ করেন তিনি। জানান মক্কা কেন্দ্রিক জোটের বিষয়ে সরকারের আগ্রহের কথা। মক্কা ডিফেন্স প্যাক্টে তো আমরা আগ্রহ প্রকাশ করছি, বললাম তো বাংলাদেশ এখন ইজ এই কান্ট্রি অফ রেকগনিশন এবং একটা আগ্রহ আছে ইসলামিক নেশনসের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে এখানে তো আর অস্বাভাবিক না যাওয়া। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্বৈত নাগরিকত্ব নিয়ে ওঠা বিতর্ককে হাস্যরস করে উড়িয়ে দেন তিনি। I don't think there is anybody, that will question my Bangladeshism and my stand. Use করছি এটা। সোশ্যাল মিডিয়াতে কালকে এটা আমি তো সিটিজেন নিয়ে আসি, আপনি বলেন নেটিজেন, মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আসি, আমরা কাজ করি, আপনি বলেন নেটিজেন। এ সংক্রান্ত খবর প্রচার করা সংবাদ মাধ্যমেরও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। তো মানে কোন নিউজ পেপার, মানে কারে তো জ্বালা যে মানে কাজ সর্বতিয়া, হ্যাঁ তো তার জ্বালা কেন হচ্ছে? তার কি 2008-এর জ্বালা উঠছে নাকি আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার নাকি? তিনি স্পষ্ট জানিয়ে দেন, দেশপ্রেমিক হিসেবে দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়াটাই তার মূল পরিচয় এবং এসব অপপ্রচারে কান না দিয়ে সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান তিনি। এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই দেশকে এগিয়ে নিয়ে যাব। নাদিয়া শারমিন, 71, ঢাকা। বিএনপি 6 মাসের রাষ্ট্র পরিচালনায় পুরোপুরি ব্যর্থ, এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকারের 180 দিন প্রসঙ্গে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সরকার ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সেই সাথে পুরনো রাজনীতিতে যদি তারা ফিরতে চায় তাহলে বিএনপিকে ব্যাপক গণ আন্দোলনের মুখে পড়তে হবে বলেও সতর্ক করেছেন তিনি। রাশেদ আনিস জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি সরকারের 180 দিনের ব্যর্থতা তুলে ধরতে সোমবার এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপকমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সালেউদ্দিন সিফাত রাষ্ট্র পরিচালনার 29টি খাতে সরকারের ব্যর্থতার দাবি তুলে ধরেন। এই সরকার কোথায় কোথায় পলিসি ওয়াইজ এবং বিভিন্ন সেক্টর ওয়াইজ কোথায় তার ব্যর্থতার জায়গাগুলো আছে। নাহিদ অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার আগে যে 3টি বিষয় অগ্রাধিকার দিয়েছিল সেগুলো পূরণ না করে জনগণের সাথে প্রতারণা করেছে। দেশের সংকটগুলো মেটাতে সরকারের কোনো জবাবদিহিতা নেই বলেও তার দাবি। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারে নাই এবং দেশের যে সংকটগুলো তৈরি হয়েছে সেই বিষয়ে তাদের কোনো জবাবদিহিতা নাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গেল 6 মাসে শিক্ষাঙ্গন, সাংবাদিক হেনস্থা ও রাজনৈতিক সহিংসতায় নজিরবিহীন ঘটনা ঘটেছে মন্তব্য করে নাহিদ বলেন, এগুলোর সাথে বিএনপির সংশ্লিষ্টতা আছে। প্রায় 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 6 মাসে।
18 ফেব্রুয়ারি থেকে 30 জুন 830টি ঘটনা, যার 770টিতেই বিএনপির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এগুলো বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রেফারেন্সে আমরা বলছি। এবং প্রায় 6 মাসে বিএনপি নিজস্ব দলীয় কোন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে 31 জন নেতাকর্মী নিহত হয়েছে। গেল 6 মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে এনসিপি আহ্বায়ক বলেন, ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকলে ব্যাপক গণ আন্দোলনের মুখে পড়বে তারা। পুরনো রাজনীতিতে তারা প্রত্যাবর্তনের চেষ্টা করছে, তাদের প্রতিশ্রুতি থেকে সরে যেয়ে সেই জায়গা থেকে যদি সরে না আসে তাহলে তারা ব্যাপক গণ আন্দোলনের মুখে তারা পড়বে। রাশেদ আনিস, 71, ঢাকা। বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশ। আর এরই ধারাবাহিকতায় সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বৈঠক করছেন দেশগুলোর কূটনীতিকরা। আজ বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার জানিয়েছেন, ঢাকার সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় দিল্লি। আর স্থানীয় সরকার মন্ত্রীর সাথে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন সহ জানিয়েছেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও গভীর করতে চায় তার দেশ। শারমিনীরা জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি সরকারের 6 মাসে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে এগিয়ে আসছে বিভিন্ন দেশ। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের তৎপরতা চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর বিভিন্ন দফতরের মন্ত্রীদের সাথেও বৈঠক করেছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার বলেন, দুদেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে গেলে সেই পথে এগিয়ে যাবে রাজনীতি। তার মতে পারস্পরিক নির্ভরশীল সম্পর্কই স্থায়ী সমাধানের পথ। ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন। অর্থনীতি রাজনীতি থেকে আগে চলে যায়, তখন রাজনীতি ওর পেছনে পেছনে যায়। অর্থনীতি হবে লোকেদের উন্নয়নের কাজ। আর যখন লোকেরা ভাববে যে এই রিলেশন আমাদের সবার জন্য ভালো, তাহলে পলিটিক্স কম্পালশন হয়ে যাবে। তাহলে দুটোই ইম্পর্টেন্ট আছে। বাংলাদেশ ভারত ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আলোচনা চলছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পট পরিবর্তনের পরে দুই সরকারের তরফ থেকে বা দুই রাষ্ট্রের তরফে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাণিজ্যের পথে অনেকগুলি বিধিনিষেধ এসেছে। বাট ইভেন ডিফাইং দোজ রেস্ট্রিকশনস, গত বছর দুই দেশের মধ্যে দেশীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন। তার মানে ইকোনমিক কনসিডারেশন অনেক সময় অনেক কিছুকে ছাপিয়ে যায়। এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসন। পরে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র। আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে, পাবলিক পার্টনারশিপ মডেলে। তো সেই বিষয়গুলো উনি বললো যে আমরা অফিসিয়ালি নোটিশ করব, আলোচনা করব। মূলত ছিল এটা সৌজন্য সাক্ষাৎ। এর ফাঁকে আমাদের পলিসি, সরকারের পলিসি নিয়ে আলোচনা হয়েছে। তার দাবি, নানা বিষয়ে সরকারের কাজে সন্তুষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র। সাক্ষাতের শারমিনীরা, 71, ঢাকা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর